জাফরির ছিদ্রগুলো কে বা কারা কাদামাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে, যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেবার জন্য। কোনো কোনো পর্দার উপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসে পড়েছে। একটা পর্দার ছিদ্রের উপরে টর্চ রেখে ভিতরে চোখ রাখল। ভালো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করতে পারল মাঝারি আকারের ঘর, শূন্যতা যেন থমথম করছে। কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুঁড়ে কতগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিভছে, ঠিক যেন জোনাকি। সে মৃত্যুপুরীর অন্ধকারে জীবনের এই দীপ্তি অস্বাভাবিক বলে মনে হল। বাইরে আকাশ যেন বলছে ভেঙে পড়ি। ঝরছে হুড়হুড় করে অবিশ্রান্ত জল, সৃষ্টি ভাসাতে চায় যেন প্রলয় প্লাবনে। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা যায় যায়, তবু বৃষ্টি থামল না। শব্দ শুনে বুঝলুম নিচেকার জমি ডুবিয়ে কলকল করে ছুটছে যেন বন্যার প্রবাহ। দুজনে 2 খিলানের মাঝখানকার দেওয়ালে ঠেসান দিয়ে বসে আছে। তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের মতো ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভিতরটা পর্যন্ত অসাড় করে দিচ্ছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললুম, বিপিন, এমন করে আর কতক্ষণ কাটবে? কোনো সাড়া পেলুম না। বিপিন ঘুমিয়ে পড়ল নাকি? জোরে ডাকলুম, বিপিন! কি হে, যা বলছি শুনছো? আমি এখন কিছুই শুনছি না, আমি এখন ভাবছি। ভাবছো? কি ভাবছো? জাফরি কাটা পর্দার ফাঁকগুলো কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন? এ নিয়ে আবার ভাবনা কিসের? এ তো সোজা উত্তর হচ্ছে বাইরের লোকের ঘরের ভিতরে তাকানো নিষেধ। বিপিন উত্তেজিত স্বরে বলল, কেন নিষেধ? আর এই বেওয়ারির সমাধি বাড়িতেই বা নিষেধ থাকবে কেন? ভেবে দেখো, যখন এই জাফরি কাটা পর্দাগুলো বসানো হয়েছিল তখন এই নিষেধ ছিল না, কিন্তু এখন কি পাগলের মতো বকছো? না, পাগলের মতো বকছি না, এর মধ্যে কোনো রহস্য আছে। কি রহস্য? অপার্থিক রহস্য। বিপিন, তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো? মোটেই নয়। তবে তবে তোমার কথার মানে কি? মানে টানের কথা এখন রেখে দাও, কিন্তু এই মাত্র এখান দিয়ে গিয়ে চলে গেল। কেউ চলে যায়নি। আর বাদ গিয়েছে, আমি পায়ের শব্দ শুনেছি। পায়ের শব্দ? যাও যাও, বাজে বকো না। বিপিন তার টর্চটা জেলে উপুর করে ধরলে। প্রায় 1 ইঞ্চি পুরো ধুলোর উপরে রয়েছে একটা পদচিহ্ন। বিপিন বললে, দেখো। দেখবো আবার কি? আমরা আসবার আগেই ওই পদচিহ্নটা যে ওখানে ছিল সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। না না, এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ। ওই দেখো, একটা একটা করে আরো কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে। সব দাগ টাটকা। বিরক্ত হয়ে বললাম, মাফ করো ভাই, আমি তোমার মতো পদচিহ্ন বিশারদ নই। বিপিন নিজের মনেই বলে চলল, এই এক ঠেঙো লোকটা কেনই বা এখানে এসছে, আর কেই বা সে? মানুষ না, আর কিছু। বিপিন বলে কি? আচম্বিতে খুব জোরে একটা শব্দ হলো। কে যেন কোথায় সবলে একটা দরজার উপরে ধাক্কা মারলে। বিপিন আঁকে উঠে বললে, ওই শোনো, কে ভিতরকার ঘরে দরজা খুলছে। বড় বড় গাছগুলোর পাতায় পাতায় ঝুপঝুপ করে তখনও ঝরছে বৃষ্টি। জাফরি কাটা পাথরের পর্দার ফাঁকে দেখা গেল সন্দেহজনক আলোর চঞ্চলতা। ও আবার কি? বিস্মিত হয়ে উঠল। পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখল ঘরের ভিতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ছাপ। সারা ঘরখানা জুড়ে চলছে আশ্চর্য এক আগুন জ্বলা নিভার খেলা। এত জোনাকি বাহির থেকে ভিতরে এসে জুটল কেন? ঝড় বৃষ্টির ভয়ে। ওপাশের দালানে হঠাৎ আর একটা শব্দ শুনল, যেন কেউ 1 পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে? ও কে? ভয় বড় সংক্রামক। এতক্ষণ পরে আমারও বুক টিপ না করে পারলে না। কোনো এক পেয়ে লোকের পায়ের শব্দ শোনবার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু না, মিনিট 10 পরেও কেউ এলো না। বৃষ্টি থামার নাম নেই। আমরা দুজনে খুব ক্লান্ত, খিলানে হেলান দিয়ে বসে পড়লাম। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় চোখে ঘুম নেমে এলো সহজেই।
রাতের বেলা হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলাম বৃষ্টি থেমে গেছে। এত প্রবল বর্ষণ কখন থেমে গেছে খেয়ালই হয়নি আমাদের। আমি বিপিনকে ডাকলাম, বিপিন উঠে পড়ো, বৃষ্টি থেমে গেছে। বিপিন খুব আলতো স্বরে উত্তর দিল, হুম। ভাবলাম এই সুযোগ এই স্থান ত্যাগ করার। এরপর আমরা যা চোখের সামনে দেখলাম তাতে আমাদের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। এক সারহীন কঙ্কালের মাথা আমাদের দিকে ভাসতে ভাসতে এলো। সাহস কি করে হয় এখানে রাত কাটানোর? তোরা কি ওদের লোক? সত্যি কথা বল, নইলে তোদের আর রক্ষা নেই। আমাদের হাত পা কাঁপছে, মুখ দিয়ে বিন্দু মাত্র স্বর বের হচ্ছে না। শোন, যদি ওদের লোক হোস তাহলে সেবারে কি হয়েছিল মনে আছে তো? নইলে ভালো করে দেখে নে, সব মনে পড়ে যাবে। হঠাৎ কঙ্কালের মুন্ডুটা ভ্যানিশ হয়ে গেল। পরক্ষণেই অন্ধকারে খুব ধীরে দালানে এসে দাঁড়ালো রাজ পোশাক পরিহিত এক লোক। কি চাই, কি চাই? অন্ধকারের মধ্যে আচমকা ভয়ঙ্কর কণ্ঠস্বরে আমরা দুজনেই চমকে উঠলাম। ভয়ার্ত কণ্ঠে বিপিন বলে উঠল, মাফ করে দিন, উপায় না পেয়ে এখানে। কথা শেষ হলো না। লোকটার পিছনে একটা লম্বা চওড়া ব্রিটিশ লোককে দেখতে পেলাম। এতক্ষণে উদয় হয়েছে। তার সাথে আরো কিছু সাদা চামড়ার সেপাই, তাদের হাতে ধরা উদ্ধত বন্দুক। কি হলো, কি চাই তোমাদের? এবার বুঝলাম কথাগুলো লোকটা আমাদের বলেনি, বলেছে ওই ব্রিটিশ গুলোকে। কিন্তু এখানে ব্রিটিশ গুলোই বা এলো কোত্থেকে, আর লোকটাই বা কে? প্রশ্ন জাগলো মনে। আমরা শান্ত হয়ে দেখতে থাকলাম ঘটনাটা। ওদের মধ্যে থেকে একজন ক্ষুব্ধ স্বরে বলল, এ সমাধি রাখা যাইবে না, এখানে অফিস তৈরি হইবে। হাসালেন, তা কিসের অফিস তৈরি হবে শুনি? লোকটি ভ্রু কুঁচকে বলল, কওয়াদের অফিস তৈরি হইবে, বুঝিলে স্কাউন্ড্রেল? এই ইন্ডিয়াতে আমরা রাজ করিব। ভালো বললেন জন সাহেব, ইন্ডিয়াতে নাকি আপনারা রাজ করবে। আমি নবাবের সেনাপতি রফিকুল আহ্বান করছি আপনাদের, আগে আমার মতো এই খুদের সাথে লড়াই করে দেখান। এই আপনার লোকেরা আমাদের নবাবকে খুন করেছিল, তাকে আড়ালে নিয়ে গিয়ে। আরে ক্ষমতা থাকে তো সামনে থেকে লড়ুন। বাস! ব্রিটিশ হুঙ্কার ছাড়ল। বহুত কথা হয়ে গেছে, ওকে দেখিয়ে দাও আমাদের ক্ষমতা। সাথে সাথে গুলি করলো পিছন থেকে একজন। সে গুলি লাগলো রফিকুলের পা পায়ে, ও মাটিতে লুটিয়ে পড়লো। আমরা ভয় আতঙ্কে জড়সড় হয়ে গেলাম। আরো রফিকুল যেন হার মানল না, কোমর থেকে তলোয়ার বের করে ছুড়ে দিল পিছনে থাকা লোকগুলোর দিকে। ওই এক তলোয়ার দিয়ে সব কটা লোকের মুন্ডু উড়ে গেল নিমেষে। বিপিন আতঙ্কে বলল, বাপরে কি ভয়ঙ্কর কাণ্ড! কিন্তু ওই ব্রিটিশ দাঁত খিচে তেড়ে এলো রফিকুলের দিকে। রফিকুলের গলা চেপে ধরে বুকে বন্দুক ঠেকালো, তারপর এক মুহূর্ত দেরি না করে চালিয়ে দিল গুলি। ব্রিটিশটি উচ্চ স্বরে হাসতে শুরু করলো। এবার হঠাৎ রফিকুল চোখ খুলল। কেউ ভাবতেও পারেনি ওর মধ্যে এখনো জান আছে। কোমরে গোজা একটা ছোট খাপ থেকে বহু কষ্টে একটা ছোট ছোড়া বের করলো ব্রিটিশ লোকটির অগোচরে। লোকটি তখনও হাসছে। তারপর মুহূর্তেই ছোড়াটা বসিয়ে দিল লোকটির বুকের উপর। রফিকুল চিৎকার করে বলল, এ সমাধিতে কোনো শত্রুকে হাত দিতে দেব না।
জান থাকতেও না, জান গেলেও না। দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ল চোখের সামনে। তারপর আস্তে আস্তে হঠাৎ সব ধীরে ধীরে কোথায় মিলিয়ে গেল চোখের সামনে। আমরা স্তম্ভিত, তবে বুঝতে পারলুম পুরো কাহিনীটা। যাই হোক, এবার পালানোর পালা।